সঙ্গীতা তার গরিব বাবা মায়ের সঙ্গে মণিখোলা নামক গ্রামে বাস করত। সঙ্গীতা পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু তাদের গ্রামে কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটি ছিল না। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার খুবই ইচ্ছা ছিল তার, কারণ সে সমাজে প্রতিষ্ঠিত হয়ে তার বাবা মায়ের দায়িত্ব নেবে বলে মনোকামনা করেছিল। উপরওয়ালার কৃপায় সঙ্গীতার সেই ইচ্ছা পূরণ হয়। সরকার থেকে সঙ্গীতা অনেক টাকার স্কলারশিপ পায়। স্কলারশিপের টাকা দিয়ে সঙ্গীতা শহরে একটা নামিদামি কলেজে ভর্তি হয়। সঙ্গীতা দেখতে ভীষণ সুন্দরী ছিল। সে খুবই সাধারণ একটা জামা কাপড় পরে প্রথম দিন কলেজে যায়, কিন্তু তবুও সে কলেজের সকল ছেলে এবং মেয়েদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই শ্রেয়া, শুনছিস? আমাদের কলেজে একটা খুব সুন্দর দেখতে মেয়ে ভর্তি হয়েছে। মেয়েটাকে দেখতে দারুণ সুন্দর, তোর থেকেও সুন্দর দেখতে। কি বলছিস? কি আমার থেকেও সুন্দর দেখতে? এটা হতেই পারে না। এই কলেজে আমার থেকে সুন্দর আমি কাউকেই হতে দেব না। কই দেখি কোন মেয়েটা, চল তো। শ্রেয়া অনেক বড় এক ধনী পরিবারের মেয়ে ছিল। সে দেখতে খুবই সুন্দর ছিল, তাই সে নিজেকে তাদের কলেজের সবচেয়ে সুন্দরী বলে মনে করত। সে প্রত্যেক দিন খুবই স্টাইলিশ মডার্ন ড্রেস পরে মেকআপ করে খুবই সুন্দরভাবে সেজে কলেজে আসতো। কলেজের অনেক ছেলেই তার পেছনে পাগল হয়ে যেত। শ্রেয়া এই ব্যাপারটাকে অনেক বেশি এনজয় করত। আসলে ধনী হওয়ার পাশাপাশি সে তার সৌন্দর্যের জন্য খুবই অহংকার করত। সঙ্গীতাকে দেখে শ্রেয়া অবাক হয়ে যায়। এই, তুই এই মেয়েটাকে সুন্দর বলছিলি? এই মেয়েটা সুন্দর? শুধু দেখতে সুন্দর হলেই হবে? মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা একটা গেঁয়ো ভূত। এর নিশ্চয়ই কোনো গ্রাম থেকে এসেছে। মেয়েটা খুবই গরিব, দেখছিস না কেমন একটা পুরানো রং ছটা চুড়িদার পরে চলে এসেছে। আর যাই হোক, গরিবরা কখনো সুন্দর হতে পারে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। মেয়েটা খুব গরিব। এই স্কলারশিপের টাকা পেয়ে আমাদের কলেজে ভর্তি হয়েছে। আমি আর কি বলবো বল, কলেজের সব ছেলেরাই তো সব সময় শুধু এই মেয়েটাকে নিয়েই আলোচনা করছে। এই মেয়েটার নাম হলো সঙ্গীতা। রিঙ্কির কথা শুনে শ্রেয়ার খুবই রাগ হয়। সে পরের দিন থেকে আরো সুন্দরভাবে সেজে কলেজে আসে, যাতে কলেজের ছেলেরা তার দিকে দেখে। সেদিন তাদের কলেজে আরো একটা নতুন স্টুডেন্ট ভর্তি হয়। সেটা হলো রাহুল। রাহুল দেখতে খুবই হ্যান্ডসাম এবং স্মার্ট একটি ছেলে ছিল। রাহুলকে কলেজে ঢুকতে দেখে সব মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে থাকে। শ্রেয়ারও রাহুলকে দেখে খুবই পছন্দ হয়। রাহুলকে দেখে শ্রেয়া তার বন্ধু রিঙ্কিকে বলে, এই রিঙ্কি, ছেলেটাকে দেখ কত হ্যান্ডসাম আর ড্যাসিং লাগছে, তাই না? ও মাই গড, আমি এতদিন ধরে এরকমই একটা ছেলের অপেক্ষায় ছিলাম। আজকে আমার অপেক্ষার অবসান ঘটলো। এই দেখ তো, আমার লিপস্টিকটা ঠিক আছে তো? আর আমার হেয়ারটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। তোকে একদম হিরোইন লাগছে। ছেলেটা তোকে দেখেই পটে যাবে। আচ্ছা দাঁড়া, আমি একটু স্টাইল মেরে ছেলেটার সামনে থেকে হেঁটে যাব। ছেলেটা আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না। এই বলে শ্রেয়া রাহুলের সামনে থেকে খুবই স্টাইল মেরে হেঁটে চলে যায়। কিন্তু রাহুল একবারের জন্য শ্রেয়ার দিকে তাকায় না। এই দেখে শ্রেয়ার খুবই রাগ হয়। এই ছেলেটার তো খুবই অ্যাটিটিউড আছে দেখছি। বাহ, ছেলেটা তার মানে একদম আমার মতোই। ছেলেদের মধ্যে অ্যাটিটিউড না থাকলে কি ভালো লাগে বলতো? এই ছেলেটা একেবারে আমার যোগ্য ছেলে। দাঁড়া, আমি বরং গিয়ে ছেলেটার সঙ্গে কথা বলে আসি। এই বলে শ্রেয়া রাহুলের কাছে যায় এবং বলে, হে হ্যান্ডসাম, হাউ আর ইউ? আই এম শ্রেয়া। তোমাকে আমাদের কলেজে নতুন মনে হচ্ছে। তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলতে পারো। তোমার যে কোনো রকমের প্রবলেম আমি চুটকিতে সলভ করতে পারবো। আসলে আমাদের কলেজে সবাই আমার কথা মেনেই চলে। না না, ইটস ওকে, থ্যাঙ্কস। তোমার কোনো হেল্পের প্রয়োজন নেই আমার। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। রাহুলের কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য ছেলে মেয়েরা খুবই হাসাহাসি করতে থাকে। শ্রেয়া খুবই অপমানিত হয়। কিরে, ছেলেটা তো তোকে পাত্তাই দিল না। কি সর্বনাশ! আমাদের কলেজে সব ছেলে তোর পেছনে পাগল, আর প্রথমবার তুই কোনো ছেলেকে দেখে পাগল হয়ে গেলি, আর সে তোকে পাত্তা না দিয়েই চলে গেল। আমি ছাড়বো না এই ছেলেটাকে। এ আমাকে অপমান করেছে। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই দেখ দেখ, ছেলেটা সঙ্গীতার দিকে যাচ্ছে মনে হচ্ছে। সঙ্গীতের কাছে যাচ্ছে কেন রে? সঙ্গীতা ক্লাসরুমের বাইরে একটা বেঞ্চের উপর বসে মন দিয়ে পড়াশোনা করছিল। কলেজে সঙ্গীতার কোনো সঙ্গী ছিল না, তাই সে সবসময় পড়াশোনা করে সময় কাটাতো। সঙ্গীতা যখন পড়াশোনা করত তখন তার কোনো দিকে মন থাকতো না। তার মনোযোগ পুরোপুরি পড়াশোনার মধ্যেই থাকতো। সঙ্গীতাকে পড়তে দেখে রাহুল তার কাছে এসে বলে,
এক্সকিউজ মি, আমি এই কলেজের নতুন স্টুডেন্ট। ওয়াশরুমটা কোথায় একটু বলতে পারবে? সঙ্গীতা পড়তে পড়তে ইশারা করে ডান দিকে ওয়াশরুমের রাস্তাটা দেখিয়ে দেয়। সঙ্গীতার কথা শুনে রাহুল ওয়াশরুমের দিকে চলে যায়। রাহুল ওয়াশরুম থেকে বেরিয়ে এলে দেখে ওয়াশরুমের বাইরে অনেকগুলো মেয়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে। শ্রেয়াও তাদের মধ্যেই ছিল। এই যে, তুমি মেয়েদের ওয়াশরুমে ঢুকেছিলে কেন? তোমাকে দেখে তো আমি খুবই ভদ্র বলে মনে করেছিলাম, কিন্তু তুমি তো আসলে একজন অভদ্র ছেলে। শ্রেয়ার কথা শুনে রাহুল খুব ভয় পেয়ে যায়। আসলে রাহুল সত্যি সত্যি মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়েছিল। সঙ্গীতা ভুল করে তাকে মেয়েদের ওয়াশরুমের রাস্তা দেখিয়ে দিয়েছিল। রাহুল তার ভুলটা বুঝতে পেরে বলে, ক্ষমা করবে গার্লস, আসলে আমি একটা অনেক বড় মিস্টেক করে ফেলেছি। আমি কিছু না দেখেই ওয়াশরুমের মধ্যে ঢুকে গিয়েছিলাম। আসলে আমি আজকে নতুন কলেজে এসেছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আমাদেরকে বোকা মনে করেছো তুমি? আমরা ভালো করেই জানি তোমার মতলবটা কি ছিল। তুমি ইচ্ছা করেই মেয়েদের ওয়াশরুমে ঢুকেছো, যাতে তুমি আমার মতো সুন্দর সুন্দর মেয়েদের ওয়াশরুমের মধ্যে এসে দেখতে পারো, কি তাই তো? না না, তোমরা আমাকে ভুল ভাবছো। বিশ্বাস করো, আমি ভুল করে এখানে চলে এসেছি। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে দেখতে হলে ওয়াশরুমে আসতে হবে কেন? তোমার চেয়ে আরো কত সুন্দর সুন্দর মেয়ে তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা শুনে শ্রেয়া খুবই রেগে যায়। তোমার এত বড় সাহস, তুমি বাইরের মেয়েদের সঙ্গে আমার তুলনা করছো? তুমি জানো আমি কে? তুমি আমাকে বারে বারে অপমান করছো। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। চলো, আমাদের সঙ্গে প্রিন্সিপালের কাছে চলো। আরে আরে, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে। আমি প্রিন্সিপালের কাছে যাব কেন? শ্রেয়া রাহুলের কোনো কথা শোনে না। সে তার বন্ধুদের সঙ্গে জোর করে রাহুলকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যায়। শ্রেয়া এবং তার বন্ধুরা রাহুলের নামে প্রিন্সিপাল স্যারের কাছে উল্টোপাল্টা কথা বলতে থাকে। স্যার, এই ছেলেটাকে কলেজ থেকে এখনই বের করুন। এই ছেলেটা মেয়েদের ওয়াশরুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখছিল। এই ছেলেটা খুব বাজে। প্রিন্সিপাল স্যার রাহুলকে খুবই বকাবকি করতে থাকে। ঠিক সেই সময় সেখানে সঙ্গীতা চলে আসে। মিথ্যা কথা বলছি স্যার, এরা সবাই আপনাকে মিথ্যা কথা বলছে। আসলে স্যার, রাহুলের কোনো দোষ নেই, ভুলটা সম্পূর্ণ আমার। আমি খুব মন দিয়ে পড়াশোনা করছিলাম। তখন রাহুল আমার কাছে এসে বাথরুম কোথায় জিজ্ঞাসা করেছিল, আর আমি ভুল করে মেয়েদের ওয়াশরুমটা ওকে দেখিয়ে দিয়েছিলাম। ছেলেদের আলাদা ওয়াশরুমের কথা তখন আমার মাথায় ছিল না। প্লিজ স্যার, একে ক্ষমা করে দিন। সঙ্গীতার কথা শুনে প্রিন্সিপাল স্যার রাহুলকে ছেড়ে দেয়। আসলে সঙ্গীতা খুবই মেধাবী একটা স্টুডেন্ট হওয়ায় তাকে কলেজের প্রিন্সিপাল স্যার সহ সমস্ত স্যার ম্যাডাম খুবই ভালোবাসতো। তাই প্রিন্সিপাল স্যার খুব সহজেই সঙ্গীতার কথা বিশ্বাস করে নিয়েছিল। সঙ্গীতা রাহুলের কাছেও অনেক অনেক ক্ষমা চায়। রাহুল সঙ্গীতাকে ক্ষমা করে দেয়। সেদিন থেকে রাহুল ও সঙ্গীতা খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল। তারা দুজনে সবসময় একসঙ্গে থাকতো এবং একসঙ্গে পড়াশোনাও করত। এই দেখে শ্রেয়ার খুবই রাগ হতো, কারণ সে সঙ্গীতাকে একেবারেই পছন্দ করতে পারত না। ক্লাসের স্যার ম্যাডাম কোনো প্রশ্ন করলেই রাহুল সব প্রশ্নেরই উত্তর ঠিকঠাক ভাবে দিত। দেখেছিস তো রিঙ্কি, রাহুল যেমনই হ্যান্ডসাম তেমনই ট্যালেন্টেড একটা ছেলে। সঙ্গীতা খুবই চালাকি করে রাহুলকে হাতে করে ফেলেছে। ও নিজের স্বার্থের জন্য রাহুলকে ব্যবহার করছে। দেখিস না, সবসময় রাহুলের সঙ্গে ফেভিকলের মতো কেমন চিপকে থাকে। হ্যাঁ, ঠিকই বলেছিস। গ্রামের মেয়েরা একটু গায়ে পড়া টাইপের হয়। রাহুলকে নিজের জালে ফাঁসিয়ে ফেলেছে। রাহুল খুবই ট্যালেন্টেড। রাহুলের কাছ থেকে পড়াশোনার জন্য হেল্প পাবে বলেই এ রাহুলকে ফাঁসিয়েছে। রাহুলকে ফাঁসিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি সঙ্গীতাকে কিছুতেই পরীক্ষায় ভালো নম্বর পেতে দেব না। রাহুল ওকে নোটস দিয়ে হেল্প করলেও কোনো লাভ হবে না। কেন রে, তুই কি করবি? শ্রেয়া রিঙ্কিকে তার প্ল্যানের কথা বলে। 1 মাস পর তাদের কলেজের সেকেন্ড সেমিস্টারের এক্সাম ছিল। শ্রেয়া তাদের কলেজের প্রফেসর মিস্টার অরিন্দম বাবুর কাছে যায়। স্যার, আপনার যত টাকার দরকার আমি দেব। আপনাকে শুধু আমার কাজটা করে দিতে হবে। পরীক্ষার সময় সঙ্গীতের জন্য আলাদাভাবে আপনাকে কোয়েশ্চেন পেপার তৈরি করতে হবে। একেবারে সবচেয়ে কঠিন কঠিন প্রশ্ন থাকবে সেখানে, যাতে সঙ্গীতা কোনো মতে পাশ করতে না পারে। তুমি চিন্তা করবে না, কাজ হয়ে যাবে। আমি এমন কঠিন কঠিন প্রশ্ন করব না, প্রশ্নের উত্তর লেখা তো দূরের কথা, প্রশ্ন পড়তে গিয়ে দাঁতই ভেঙে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এই নিন আপনার টাকা। আর হ্যাঁ স্যার, আপনাকে আরো একটা কাজ করতে হবে। রাহুল সঙ্গীতাকে পড়াশোনায় সাহায্য করে। পরীক্ষার দিন কিছুতেই রাহুল যেন সঙ্গীতার পাশে বসতে না পারে। আপনি এই দিকটাও ভালো করে খেয়াল রাখবেন। 1 মাস পর পরীক্ষা থাকায় সঙ্গীতা ও রাহুল একসঙ্গে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে।
সঙ্গীতা ও রাহুল সবচেয়ে লাস্টে কলেজে ভর্তি হওয়ায় তাদের দুজনের রোল নাম্বার পরপরই ছিল, কিন্তু তবুও প্রফেসর অরিন্দম বাবু তাদের দুজনকে পাশাপাশি বসতে দেয়নি। কিন্তু তাতেও সঙ্গীতার কিছু যায় আসে না। সঙ্গীতার জন্য আলাদাভাবে কঠিন প্রশ্ন তৈরি করা হয়েছিল। সঙ্গীতা এত বেশি ট্যালেন্টেড ছিল যে সমস্ত প্রশ্নের উত্তর সে ঝড়ের গতিতে লিখে ফেলে। সঙ্গীতার পরীক্ষার খাতা দেখে অরিন্দম বাবু অবাক হয়ে যায়। অনেক চেষ্টা করেও সঙ্গীতার একটা নম্বরও সে কম করতে পারে না। সঙ্গীতা ক্লাসে প্রথম স্থান অধিকার করে। এই দেখে শ্রেয়া ভীষণ পরিমাণে অবাক হয় এবং সে তেলে বেগুনে জ্বলে ওঠে। কি হলো শ্রেয়া, এত চেষ্টা করেও সঙ্গীতাকে হার মানাতে পারলে না? আমি জানতাম তুমি সঙ্গীতার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি হাজার চেষ্টা করেও সঙ্গীতার মতো কোনোদিন হতে পারবে না। তুমি সঙ্গীতার নোকের যোগ্যও নাও, বুঝেছো? ও, তার মানে তুমি হচ্ছ নাটের গুরু। তুমি নিশ্চয়ই সঙ্গীতাকে হেল্প করেছো, না হলে সঙ্গীতা কিছুতেই ফার্স্ট হতে পারতো না। তোমরা পরীক্ষায় চিটিং করেছো, তাই না? একটা জিনিস কি জানো তো, তুমি সঙ্গীতাকে কলেজের পরীক্ষায় ফার্স্ট হতে সাহায্য করলেও কোনো লাভ হবে না। সঙ্গীতার কোনো ফিউচার নেই। ও গ্রামের একটা গরিব মেয়ে। আমার বাবার প্রচুর টাকা আছে। আমি কলেজ পাশ করে যে কোনো বড় বড় কোম্পানিতে খুব সহজেই চাকরি পেয়ে যাব, কিন্তু সঙ্গীতা জীবনে কিছুই করতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। এই বলে শ্রেয়া সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে তাদের কলেজের পড়াশোনা শেষ হয়ে যায়। সবাই যে যার মতো পৃথক হয়ে পড়ে। শ্রেয়া তার বাবার টাকার দৌলতে একটা বড় কোম্পানিতে চাকরি পায়। চাকরি পাওয়া মাত্রই শ্রেয়া সঙ্গীতা ও রাহুলের সন্ধান করতে শুরু করে। শ্রেয়া একদিন খবর পায় রাহুল একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। শ্রেয়া রাহুলের কাছে আসে। কি ব্যাপার রাহুল, তোমার সঙ্গীতা কোথায়? তুমি খুবই ট্যালেন্টেড ছিলে, আমি জানতাম তুমি ভালো চাকরি পেয়ে যাবে, কিন্তু তোমার সঙ্গীতা কি করছে এখন? জুতা সেলাই করছে নাকি বাসন মেজে বেড়াচ্ছে? সঙ্গীতা কি করছে সেটা জানে তুমি কি বা করবে? ছাড়ো এসব, তুমি এখানে এসেছো কেন সেটা আগে বলো। আমি তোমাদের কোম্পানির এইচআর ম্যাডামের সঙ্গে মিটিং এ এসেছি। আমাকে আমার কোম্পানি থেকে পাঠানো হয়েছে। ওকে এসো, আমি তোমাকে এইচআর ম্যাডামের কাছে নিয়ে যাচ্ছি। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। শ্রেয়া এইচআর ম্যাডামকে দেখে অবাক হয়ে যায়, কারণ ওই বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর আর কেউ নয়, সঙ্গীতা ছিল। সঙ্গীতাকে দেখে শ্রেয়া আকাশ থেকে পড়ে। কি হলো শ্রেয়া, মুখটা বন্ধ করো, মুখের মধ্যে যে মশা ঢুকে যাবে। ইনি হলেন আমাদের কোম্পানির এইচআর ম্যাডাম। ম্যাডাম, ইনি আপনার সঙ্গে মিটিং করতে এসেছেন। আসলে কি বলতো শ্রেয়া, আমরা যখন কলেজে পড়তাম তখন আমি সঙ্গীতাকে হেল্প করতাম না, বরং সঙ্গীতাই আমাকে হেল্প করতো। সঙ্গীতা আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড, আর আমি এখানে চাকরিটা পেয়েছি সেটা সঙ্গীতার জন্যই। মনে আছে 2 বছর আগে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে? আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি ভেবেছিলাম সঙ্গীতা গরিব বলে এই হয়তো জীবনে কোনোদিনই এগিয়ে যেতে পারবে না। আমি আমার বাবার টাকার দৌলতে চাকরি পেয়েছি, কিন্তু সঙ্গীতা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আমাকে তোমরা ক্ষমা করো। আমি আমার অহংকারের জন্যই জীবনে ভালো জায়গায় পৌঁছাতে পারলাম না। আচ্ছা, এসব কথা বাইরে গিয়ে হবে। এখন আপনি যে কাজে এসেছেন সেই কাজটা করা যাক। শ্রেয়ার সঙ্গে সঙ্গীতা মিটিং এ বসে পড়ে। সঙ্গীতার সাফল্য দেখে মুহূর্তের মধ্যেই শ্রেয়ার সমস্ত অহংকার মাটিতে মিশে গিয়েছিল। মিটিং শেষ করার পর সে আরো একবার সঙ্গীতার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। উফ, আজকে কি গরম লাগছে। আমি এই গরমে একদম আর পারছি না। সেই বৌমাকে কখন বলেছি আমাকে 1 গ্লাস ঠান্ডা আমের শরবত করে দাও, কিন্তু এখনো বৌমা রান্না করে কি করছে কি জানি। আমার আর ভালো লাগে না এই মেয়েটাকে নিয়ে। এই বলে চুমকি দেবী রান্নাঘরের দিকে চলে যায়। আর রান্নাঘরে গিয়ে সে দেখে যে তার বৌমা শিলা নির্লজ্জদের মতো একটা ছোট হট প্যান্ট এবং ক্রপ টপ পরে তার শাশুড়ি মায়ের জন্য আমের শরবত বানাচ্ছে। বৌমাকে এরকম ছোট জামা কাপড় পরে রান্না করতে দেখে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এমনকি সে লজ্জায় তার বৌমার দিকে তাকাতেও পারে না। হায় হায় বৌমা, এ তুমি কি জামা কাপড় পরে রান্নাঘরে রান্না করছো? রান্নাঘরে চারিদিকে জানালা খোলা। পাড়া প্রতিবেশীরা একবার যদি তোমাকে এই জামা কাপড় পরে দেখতে পাই তাহলে তো আমাদেরকে ছিছি করবে। ইস, আমি তোমার দিকে তাকাতেই পারছি না বৌমা। ও মা, আপনি এসেছেন? উফ, কি গরম মা। আমি গরমের মধ্যে একেবারে শাড়ি পরতে পারছি না জানেন। আর বিশেষ করে রান্নাঘরে শাড়ি পরে রান্না করতে আমি একদম ঘেমে জল হয়ে যাচ্ছি। তাই আজকে থেকে আমি এরকম ছোট ছোট জামা কাপড় পরেই রান্না করব।
বৌমার এরকম নির্লজ্জ কথাবার্তা শুনে শাশুড়ি মায়ের রাগের পারদ ধীরে ধীরে চড়তে শুরু করে। সে তার বৌমাকে এরকম ছোট নির্লজ্জ জামা কাপড় পরিবর্তন করে শাড়ি পরে এসে রান্না করতে বলে, কিন্তু গরমের মধ্যে শিলা কিছুতেই শাড়ি পরতে চায় না। সে যখনই রান্নাঘরে রান্না করতে চায় তখনই সে এরকম নির্লজ্জদের মতো ছোট ছোট জামা কাপড় পরে নেয়। আজ থেকে কিছুদিন আগে শিলা শপিং করতে যায়, আর সেই সময় শিলার সঙ্গে তার বান্ধবী পরমার দেখা হয়। কিরে পরমা, কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। কি গরম পড়েছে বলতো? গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আর পারা যাচ্ছে না রে। হ্যাঁ রে, আমি ভালো আছি। সত্যি যা বলেছিস, এবার গরমটা যেন একটু বেশিই পড়েছে। আর গরমের মধ্যে আমি বিশেষ করে শ্বশুর বাড়িতে নাজেহাল হয়ে যাচ্ছি। সবার ফরমাস কাটতে কাটতে আমি কোনোদিন পাগল হয়ে যাব দেখিস। সে আর বলতে, শ্বশুর বাড়িতে সবসময় এই গরমের মধ্যে শাড়ি পরে থাকো, তারপর শাড়ি পরে রান্নাঘরে গিয়ে রান্না করো। তুই বলতো এই গরমের মধ্যে শাড়ি পরে রান্না করা যায়? কিন্তু আমার শাশুড়ি মা তো কোনো কথাই শুনি না। সারাদিন শ্বশুর বাড়িতে শাড়ি পরে থেকে থেকে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই গরমে। ঠিক এই জন্যই তো আমি এখন শ্বশুর বাড়িতে শাড়ি পরাই ছেড়ে দিয়েছি। আর বিশেষ করে রান্নাঘরে আমি তো শাড়ি পরেই যাই না। আমি সবসময় ছোট ওয়ান পিস কিংবা ক্রপ টপ অথবা স্লিভলেস নাইটি পরে রান্না করি। প্রথমে আমার শাশুড়ি মা আমার উপর রাগারাগি করতো, কিন্তু এখন আর কিছু বলে না। এই গরমের মধ্যে ওরকম জামা কাপড় পরে রান্নাঘরে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তাই আজকে আমি ওই জন্যই ছোট ছোট কিছু জামা কাপড় শপিং করতে এসেছি। শিলা দেখে যে তার বান্ধবী দোকান থেকে নানান রকমের ছোট ছোট জামা কাপড় কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে, আর সেই জন্য শিলারও এরকম ছোট ছোট জামা কাপড় পরে রান্না করতে ইচ্ছা হয়। সেই গরম থেকে রেহাই পাওয়ার জন্য শিলা তার বান্ধবীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট জামা কাপড় কিনে ফেলে, আর সেও পরমার মতো রান্নাঘরে এরকম জামা কাপড় পরে রান্না করা শুরু করে দেয়। ছি ছি বৌমা, তোমার জন্য আমার লজ্জায় একেবারে মাথা কাটা যাবে। তুমি একদম এরকম নির্লজ্জদের মতো জামা কাপড় পরে রান্না বান্না করবে না। যাও গিয়ে শাড়ি পরে এসো। এরকম গরমকালে আমরাও অনেক শাড়ি পরে শ্বশুর বাড়ির রান্না করে রান্না করেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ জামা কাপড় কখনো পরিনি। শুনুন মা, আপনার শ্বশুরবাড়ির পরিবারে আপনারা 4 জা ছিলেন, তাই আপনার গরম লাগলে আপনার অন্য কোনো জা আপনার জন্য রান্না করে দিত। কিন্তু আমার বাড়িতে তো আমার কোনো জা নেই। এই গরমে সারা বাড়ির রান্না বান্না আমাকে একাই করতে হয়। আপনিও তো আমাকে কোনো হেল্প করেন না, তাই আমি শাড়ি পরে গরমের মধ্যে রান্না করতে পারবো না। আমি এরকম ছোট ছোট জামা কাপড় পরেই রান্না করব। বৌমার মুখে এরকম কথা শুনে রাগের চোটে শাশুড়ি মায়ের মাথা ঘুরে যায়, আর সে প্রেসার লো হয়ে মাটিতে পড়ে যায়। সেই সাথে শিলার শাশুড়ি মায়ের মাথায় চোট লাগে, কিন্তু তাতেও শিলার কিছু যায় আসে না। সে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার আগেই এরকম ছোট ছোট জামা কাপড় পরে, আর গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে দেয়। এমনই একদিন, আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে রে, তাই আজকে আমি অফিস থেকে গিয়ে আগে বউয়ের হাতের আইসক্রিম খাবো। আমার বউ আজকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তৈরি করবে বলেছে। এই গরমের মধ্যে সেই সকালবেলা অফিসে চলে আসি আর রাত্রেবেলা বাড়ি ঢুকি, তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাবো আর গিয়ে পরিবারের সাথে বসে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাবো। তোর ভাগ্যটা বেশ ভালোই রে, কেননা বৌদি তো তোকে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে খাওয়াচ্ছে, কিন্তু আমার বউকে দেখ না, রান্নাই তো করে না। সেটাই তো আমার দুঃখ রে, এই গরমের চোটেও আজকাল রান্নাঘরে ঢুকছেই না। তাহলে তুই আজকে আমার সাথে আমার বাড়িতে চল, নিজেও আইসক্রিম খাবি আর তোর বউয়ের জন্য আইসক্রিম নিয়ে যাবি। আর আমার বউয়ের শীত গ্রীষ্ম বর্ষা কখনোই রান্না করতে কোনো সমস্যা নেই, কেননা কিছুদিন ধরে লক্ষ্য করছি গরমের মধ্যে আমার বউ বেশি বেশি রান্না করছে। শুভর এরকম কথা শুনে চন্দন খুবই খুশি হয়। সন্ধ্যাবেলা অফিসের পর শুভ তার বন্ধু চন্দনকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। এমন সময় চুমকি দেবী যেহেতু অসুস্থ হয়ে ঘরে শুয়েছিল, তাই সে ঘরের বাইরে বেরোতে পারে না। আর সে নিজের বৌমার এরকম নির্লজ্জ রান্নাঘরের বিষয়ে তার ছেলেকেও কিছু জানাতে পারে না। শিলা, কোথায় গেলে? আমি অফিস থেকে ফিরে এসেছি আর আমার সাথে আমার বন্ধু এসেছে তোমার হাতের আইসক্রিম খাবে বলে। তাড়াতাড়ি আমাদের জন্য আইসক্রিম নিয়ে চলে এসো, আর সাথে পারলে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসবে। হ্যাঁ, এক্ষুনি আসছি, দাঁড়াও। এই বলে শিলা রান্নাঘর থেকে একটা ছোট্ট মিনি স্কার্ট এবং তার সঙ্গে একটা ছোট্ট টপ পরে হাতে কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম নিয়ে বেরিয়ে আসে। শিলাকে দেখে শুভ এবং চন্দনের চক্ষু ছানা বড়া হয়ে যায়। বিশেষ করে শুভ বুঝতেই পারে না যে তার বউ এরকম ছোট ছোট জামা কাপড় কিভাবে পরতে পারে। শুভ, আজকে ভীষণ গরম পড়েছে, তাই আমি বেশি বেশি করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়েছি। এই নাও, তোমরা আইসক্রিম খেয়ে নাও। আমার আইসক্রিম খাওয়া মাথায় থাক, তুমি এরকম কি জামা পরে এসেছো? তোমার সামনে আমার অফিসের কলিগ আছে, আর আমাদের সামনে তুমি এরকম ছোট জামা কাপড় পরে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছো? যাও এক্ষুনি শাড়ি পরে এসো। ছি ছি ছি, আমি তোমার দিকে তাকাতেই পারছি না।
কি শাড়ি পরবো কেন? তুমি যখন বাড়িতে থাকো তোমার গরম লাগলে তুমি কি করো? তুমি তো হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াও। তোমাকে দেখলে যখন আমার লজ্জা লাগে না, তাহলে আমার ছোট জামা কাপড় দেখে তোমার লজ্জা লাগছে কেন? আমি শাড়ি কিছুতেই পরবো না। তোমার যদি অত শখ থাকে তাহলে গরমের মধ্যে শাড়ি পরে রান্নাঘরে গিয়ে রান্না করে দেখো, তাহলেই বুঝবে কত জ্বালা। তুমি এত কথা কোথা থেকে শিখলে? আর আমার হাফ প্যান্ট পরার স্যান্ডো গেঞ্জি পরার সাথে সাথে তোমার এরকম নির্লজ্জ ছোট ছোট জামা কাপড় পরা এক করলে? শুভ, তুই তোর বউকে বকাবকি করছিস কেন? না না বৌদি, আপনি এরকম জামা কাপড় পরে প্রত্যেকদিন রান্না করবেন। আপনাকে সত্যি খুব সুন্দর লাগছে। আর আমি এবার থেকে পারলে আপনার হাজবেন্ডের সাথে আপনার হাতের আইসক্রিম খেতে রোজই আসবো। আর পারলে আমার বউকে বলবো এরকম জামা কাপড় পরে রান্না করতে। খুব সুন্দর লাগে। চন্দনের এমন কথা শুনি শুভ আরো বেশি পরিমাণে লজ্জায় পড়ে যায়। তাই সে তার বউকে তখনই রান্নাঘরে চলে যেতে বলে। শিলা তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে চলে যায়। অন্যদিকে চন্দন আইসক্রিম খেয়ে নিজের বাড়িতে চলে গেলে শুভ তার বউকে যা নয় তাই বলে বকাবকি করে, কিন্তু তাতেও শিলার কিছু যায় আসে না। এত চিৎকার চেঁচামেচি শুনি চুমকি দেবী ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে আসে। মা, তোমার বৌমা এরকম নির্লজ্জদের মতো জামা কাপড় পরে রান্নাঘরে রান্না করছে, আর তুমি ওকে কিচ্ছু বলোনি কেন? আজকে তোমার বৌমা আমার অফিসের বন্ধুর সামনে ওইরকম জামা কাপড় পরে বেরিয়ে এসেছিল। ছি ছি ছি, আমার মান সম্মানটা পুরো শেষ করে দিয়েছে। আমি ওকে অনেকবার বারণ করেছি রে খোকা, কিন্তু আমার কথা শোনেনি। সেই জন্যই তো আমার শরীরটা খারাপ করলো। ওর নাকি রান্নাঘরে ভীষণ গরম লাগে, তাইও এবার থেকে এরকম নির্লজ্জদের মতো ছোট ছোট জামা পরে রান্না করবে। এভাবেই সময় কাটতে থাকে। শিলা প্রতিনিয়ত তার জামা কাপড়ের পরিমাণ আরো কমিয়ে দেয়। সকাল হতে না হতেই এরকম ছোট ছোট জামা কাপড় পরে তার শাশুড়ি মা এবং বরের সামনে দিয়ে রান্নাঘরে চলে যায়। একদিন শিলা একটা ওয়ান পিস পরে রান্নাঘরে রান্না করছে, এমন সময় পাশের বাড়ি চম্পা দেবী ছাদে জামা কাপড় মেলতে আসে। আর সে শিলাদের রান্নাঘর থেকে শিলাকে ছোট ছোট জামা কাপড় পরে রান্না করতে দেখতে পায়। আর পম্পা দেবী তখনই নিজের ফোনে শিলার ফটো তুলে নেয়, আর সঙ্গে সঙ্গে সেই ফটো সে পাড়ার বাকি মহিলাদের দেখাতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন, এই চুমকি, বাড়িতে আছিস? এই দেখ না, সকালবেলা চা করতে গেলাম আর দেখলাম চিনি শেষ হয়ে গেছে। আমাকে এক বাটি চিনি দে তো। চিনি ছাড়া তো একদমই চা খেতে পারি না আমি। আসলে জানিস তো, মিষ্টি ছাড়া আমি চা খেতে পারি না। বদমাইশটা ঠিক চলে এসেছে। আর চিনি ফুরিয়ে গেছে না ছাই? নিশ্চয়ই জানালা থেকে আমার বৌমাকে ওরকম ছোট ছোট জামা কাপড় পরে রান্না করতে দেখেছে, তাই খোঁজ নিতে চলে এসেছে। এবার যে আমি কি করব? চুমকি দেবী যখন তার প্রতিবেশীর হাত থেকে চিনির বাটি নিয়ে রান্নাঘরের দিকে যেতে যাবে, তখনই পম্পা দেবী তার হাত থেকে সেই বাটি কেড়ে নেয়। আরে, তুই বাটি নিয়ে কোথায় যাচ্ছিস? তুই দাঁড়া, আমি যাচ্ছি। কারণ আমি দেখেছি তোর বৌমা রান্নাঘরে রান্না করছে। আমি নিজে গিয়ে তোর বৌমার কাছ থেকে চিনি নিয়ে আসছি। তোকে আর কষ্ট করে এই গরমে রান্নাঘরে যেতে হবে না। দে, আমাকে দে। না না, তুই এখানে বস না, আমি তোকে চিনি নিয়ে এসে দিচ্ছি। তুই আবার আমাদের রান্নাঘরে যাবি কেন? তোর না পায়ে ব্যথা? এত তাড়াতাড়ি পায়ে ব্যথা কমে গেল? পম্পা দেবী কিছুতেই চুমকি দেবীর কোনো কথা শুনতে চায় না। সে তাড়াতাড়ি করে চিনির বাটি নিয়ে রান্নাঘরে চলে যায়। আর শিলাকে এরকম ছোট ছোট জামা কাপড় পরে দেখে সে মুখে আঁচল চাপা দিয়ে ভীষণ পরিমাণে হাসতে শুরু করে। চুমকি দেবী ভালো করে বুঝতে পারে যে তার বৌমাকে দেখেই পম্পা দেবী হাসাহাসি করছে। এই চুমকি, এখন আমি বুঝতে পারলাম তুই কেন আমাকে রান্নাঘরে আসতে দিচ্ছিলিস না। ইস, তোর কপালটা কি খারাপ রে। তোর কপালে এরকম নির্লজ্জ বৌমা জুটেছে। গরমের মধ্যে তোর বৌমা বেশ ভালোই তো গরম গরম জামা কাপড় পরে রান্না করছে। ইস, আমি তো তোর বৌমার দিকে তাকাতেই পারছি না। ছি, নাটক করিস না। তুই আমার বৌমাকে দেখবি বলেই দৌড়ে এসেছিস, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। কারণ আমার বাড়ির পাশে একমাত্র তোরই বাড়ি আছে, আর আমি জানি তুই জানালা দিয়ে সবসময় উকি চুকি মারতে থাকিস। তাই তুই হয়তো কখনো আমার বৌমাকে ছোট ছোট জামা কাপড় পরতে দেখেছিস, আর আজকে চিনি নেওয়ার নাম করে আমার বাড়িতে এসেছিস, তাই তো? এরকম কথা শুনে পম্পা দেবী একেবারে থতমত খেয়ে যায়। সে আর কোনো উত্তর দিতে পারে না, তাই সে আমতা আমতা করতে শুরু করে। তোর বৌমার এরকম জামা কাপড় দেখতে আমার বয়েই গেছে। আমার বৌমা অনেক ভালো। কি সুন্দর এই গরমের মধ্যে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সবার জন্য রান্না করছে। তাই আমার তোর বৌমার এরকম অসভ্যের মতো নির্লজ্জ জামা কাপড় পরা দেখতে তোর রান্নাঘরে আসার কোনো দরকার নেই। হ্যাঁ। এই বলে পম্পা দেবী চিনি নিয়ে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে প্রত্যেক দিনই গরমের মধ্যে পম্পা দেবীর ছাদের উপর সকলে ভিড় জমাতে শুরু করে, কারণ তারা শিলার রান্নাঘরের দিকে তাকিয়ে থাকে। আর সেই রান্নাঘরের মূল আকর্ষণ ছিল শিলা এবং তার ছোট ছোট জামা কাপড়। এমনকি পাড়ার দিদা, দাদু, দাদা, ভাই সকলেই ছাদে ভিড় জমাতে শুরু করে।
ও শিলাদি, আজকে কি রান্না করছো? যাই বলো, তোমার কিন্তু দারুণ লাগছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা সবাই তোমার হাতের কাঁচা আম পোড়া শরবত খাবো, আর পাড়ার সকলে আমরা সন্ধ্যাবেলা তোমাদের বাড়িতে আসছি কিন্তু। এই বদমাইশ ছেলেরা, নাম আমার ছাদ থেকে। তোরা আমার ছাদের উপরে এসে পরের বাড়ির বউয়ের রান্না বান্না দেখছিস? যা বেরো বলছি, এই গরমে রোদে ছাদে দাঁড়িয়ে থাকলে পুড়ে কালো হয়ে যাবি। এরকম দৃশ্য দেখে এবং কথাবার্তা শুনে শিলা লজ্জা পেয়ে যায়, আর সেই সাথে চুমকি দেবী এবং তার ছেলেরও লজ্জার কোনো সীমা থাকে না। মা, তোমার বৌমার নির্লজ্জ রান্নাঘর দেখার জন্য যেভাবে লোক ভিড় করছে, আমার তো মনে হচ্ছে এবার টিকিটের সিস্টেম করতে হবে। সবাই এসে টিকিট কেটে তোমার বৌমার নির্লজ্জ রান্নাঘর দেখে যাবে, আর আমাদের টাকা পয়সাও দিয়ে যাবে। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। প্রত্যেকদিন পাড়ার মহিলারা কখনো নুন শেষ হয়ে গেছে, কখনো ডাল শেষ হয়ে গেছে, কখনো চা পাতা শেষ হয়ে গেছে, আবার কখনো চাল বাড়ন্ত, এই বলে বলে আমার নির্লজ্জ বৌমার রান্নাঘরে এসে দেখে যায়। কিন্তু তবুও তো তোর বউয়ের কোনো লজ্জা নেই, বেহায় আমি একটা। তাই এবার থেকে শিলা ঠিক করে সে সব সময় জানালায় পর্দা দিয়ে রান্না করবে, কিন্তু তবুও গরমে আরাম পাওয়ার ফলে সে একই রকম ছোট ছোট জামা কাপড় পরতে থাকে।